ডিএলএড পার্ট 2 CC2। আজকে ডে 4 ক্লাসে আমরা আলোচনা করব প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য ও তার সীমাবদ্ধতা সম্পর্কে। আগে আমাদের জানতে হবে প্রথামুক্ত শিক্ষা মানে কি। প্রথামুক্ত এখানেই বলে দেওয়া হচ্ছে প্রথা থেকে মুক্ত, অর্থাৎ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার বাইরে বেরিয়ে, যেখানে নির্দিষ্ট কোনো নিয়ম কানুনের বেড়াজাল থাকে না, সিলেবাসের বোঝা থাকে না, শিক্ষকের চোখ রাঙানি থাকে না, মূল্যায়ন পদ্ধতি অনেক বেশি নমনীয় থাকে, এমন একটা শিক্ষা, এমনকি যেখানে বয়সেরও কিন্তু কোনো বাধা থাকে না। এমনকি যারা বিদ্যালয় ছুট হয়েছে অর্থাৎ পড়াশুনো ছেড়ে দিয়েছে, তারাও কিন্তু এই প্রথা মুক্ত এই শিক্ষা ব্যবস্থায় তারাও কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এবং এই শিক্ষা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ব্যয় সাপেক্ষ, অর্থাৎ কম খরচেই কিন্তু এই শিক্ষা নেওয়া যায়। এই শিক্ষা শিক্ষার্থীর আগ্রহ এবং প্রয়োজন, বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রতি বিষয়টির উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। এবার আমরা একটু বইয়ের ভাষাতে বুঝব। তাহলে প্রথা মুক্ত শিক্ষা মানে হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়মকানুন, শ্রেণীকক্ষ, এটি স্কুলের বাইরেও সংগঠিত হতে পারে, যে কোনো জায়গায় কোনো একটা ক্লাব ঘরে হতে পারে, কমিউনিটি হলে হতে পারে, যে কোনো জায়গাতে অনলাইনে, বর্তমানে অনলাইনেও এটা হওয়া সম্ভব। অর্থাৎ এখানে নির্দিষ্ট নিয়মকানুন, শ্রেণীকক্ষ, শিক্ষার চাপ, পরীক্ষার চাপ, পাঠ্য বইয়ের বাধ্যবাধকতা থাকে না, সিলেবাসের চাপ থাকে না, পরীক্ষার চাপ থাকে না, নির্দিষ্ট নিয়মকানুন থাকে না এবং শ্রেণীকক্ষও থাকে না। এটি শিক্ষার্থীর আগ্রহ, প্রয়োজন, বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেটি এখন ডিস্ট্যান্স লার্নিং বা ওপেন লার্নিং, ওপেন ইউনিভার্সিটি, ODL এইগুলি নামে পরিচিত। এগুলি সবই কিন্তু প্রথা মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য। এবার বৈশিষ্ট্যগুলো দেখব। অর্থাৎ প্রথামুক্ত শিক্ষার উদাহরণ হলো ODL, অর্থাৎ যেটা ওপেন ইউনিভার্সিটির যেগুলোতে আমরা রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু প্রথামুক্ত। দেখো, স্বাধীনতা বৈশিষ্ট্য কি, এখানে কিন্তু স্বাধীনতা থাকে, শিশু নিজের মতো করে শেখার সুযোগ পায়, এখানে কিন্তু সম্পূর্ণ তাকে স্বাধীনতা দেওয়া হয়। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, এখানে কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষা দেওয়া হয়। বইয়ের বাইরে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এখানে শিক্ষা নেওয়া হয়। সৃজনশীলতার বিকাশ, গান, খেলা, অঙ্কন, গল্প ইত্যাদির মাধ্যমে প্রতিভা বাড়ে। অর্থাৎ বইয়ের সিলেবাস, বই মুখস্থ করে কিন্তু এখানে শিক্ষা লাভ নয়, এখানে গুরুত্ব দেওয়া হয় বাস্তব অভিজ্ঞতা, সৃজনশীলতা বিকাশের উপর। সেখানে গান, খেলা, অঙ্কন, গল্প ইত্যাদির মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো হয়। শিশুকেন্দ্রিক শিক্ষা, শিক্ষকের বদলে শিশু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র, অর্থাৎ শিক্ষার্থী হয়ে ওঠে শিক্ষার কেন্দ্রবিন্দুতে। এখানে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী কিন্তু এখানকার সিলেবাসটি তৈরি থাকে। আনন্দদায়ক পরিবেশ, ভয়, চাপ বা শাস্তি নয়, ভালোবাসা ও আনন্দের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা দেওয়া হয়। তাহলে এখানে শিক্ষা দেওয়া হয় কিন্তু কোনো ভয়, প্রেশার থাকে না, এখানে কিন্তু পড়াটা এনজয়েবল হয়, ভালোবাসা, আনন্দ ইত্যাদির মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া হয়। এখানে কিন্তু ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে কিন্তু শিক্ষা দেওয়া হয় না, সেই জন্য পরিবেশটা হয় আনন্দপূর্ণ পরিবেশ। মানবিক মূল্যবোধ, সহানুভূতি, সহযোগিতা, স্বাধীন চিন্তা শেখানো হয়। তাহলে কি শেখানো হয়? সহানুভূতি, সহযোগিতা, কোঅপারেশনটা শেখানো হয়, দলগত শিক্ষা দেওয়া হয়, স্বাধীনভাবে চিন্তা শক্তির বিকাশ ঘটানো হয়, সেই দিকে গুরুত্ব দেওয়া হয়। আর কি, এইবার কিন্তু প্রথামুক্ত শিক্ষার সীমাবদ্ধতাও, কিছু সমস্যাও কিন্তু রয়েছে। যদিও এই শিক্ষায় অনেক সুবিধা আছে, তবুও কিছু সীমাবদ্ধতাও কিন্তু রয়ে গিয়েছে। যেমন নিয়মের অভাব,
অনেক সময় শিশুর মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দেয়, যেহেতু এখানে শিক্ষকের চোখ রাঙানি থাকে না, শাস্তি দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে শিশুর মধ্যে কিন্তু শৃঙ্খলার অভাব দেখা যায়। আর কি, সবার জন্য সহজ নয়, সব স্কুল বা শিক্ষক এই শিক্ষা কার্যকরভাবে দিতে পারে না। স্কুলে পরিকাঠামো সমস্যা থাকে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, এই কারণে কিন্তু স্কুলে এই ধরনের শিক্ষা কার্যকর করা সম্ভব হয় না। পরীক্ষা ও ফলাফলে সমস্যা, প্রচলিত পরীক্ষার কাঠামোই এই শিক্ষা খাপ খায় না। যে রেগুলার বেসিসে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, বাচ্চাদের উপর একটা পরীক্ষার প্রেশার থাকে, এটা কিন্তু সেই প্রচলিত কাঠামোর সাথে খাপ খায় না। এখানে মূল্যায়ন পদ্ধতি কিন্তু অনেক বেশি নমনীয় থাকে। আর কি, অভিভাবকের দৃষ্টিভঙ্গি, এখনও কিন্তু অনেক অভিভাবকই রয়েছেন যারা নাম্বারকে গুরুত্ব দেন, তার ছেলে বা মেয়ে পরীক্ষায় কতটা নাম্বার পেয়েছে তার উপর গুরুত্ব দেন, যে সে কতটা বাস্তবে শিখেছে, সেই জ্ঞান সে বাস্তবে কতটা প্রয়োগ করতে পারছে তার উপরে কিন্তু তারা গুরুত্ব দেন না। অর্থাৎ অভিভাবকের এই দৃষ্টিভঙ্গিও কিন্তু এই যে প্রথামুক্ত শিক্ষার একটা বাধা। অনেক অভিভাবক এখনও বইকেন্দ্রিক পড়াশুনোকেই কিন্তু বেশি গুরুত্ব দেন, নাম্বার ভিত্তিক পড়াশুনোকেই বেশি গুরুত্ব দেন। সম্পদ ও সুযোগের অভাব, গ্রামীণ এলাকায় উপযুক্ত শিক্ষক ও উপকরণ না থাকায় এই শিক্ষা চালু করা কঠিন। বিশেষ করে গ্রামের দিকে কিন্তু এই পরিকাঠামোর অভাব রয়েছে, উপযুক্ত শিক্ষকের অভাব আছে, সেই জন্য এই প্রথামুক্ত শিক্ষাটাকে কিন্তু গ্রামীণ এলাকাগুলোতে চালু করাটা কিন্তু অনেকটাই কঠিন বিষয়। এবার উপসংহারে কি বলা যেতে পারে? প্রথামুক্ত শিক্ষা শিশুর মুক্ত চিন্তা, আনন্দ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কি, প্রথামুক্ত শিক্ষা শিশুর মুক্ত চিন্তা, আনন্দ, সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর সীমাবদ্ধতাগুলি দূর করতে হলে সঠিক পরিকল্পনার প্রয়োজন, প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন এবং সমাজের সহায়তা প্রয়োজন। এবং সমাজের সহায়তা, অভিভাবকদের মানসিকতা, এইগুলি যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রথামুক্ত শিক্ষাদান করাটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে সঠিক পরিকল্পনা, প্রশিক্ষিত শিক্ষক এবং সমাজের সহায়তার উপর। এই শিক্ষাটা কিন্তু শিশুর বিকাশের জন্য, বাস্তব জ্ঞান দেওয়ার জন্য তাদেরকে, এবং শিক্ষাটাকে বোঝা না করে আনন্দদায়ক করে তোলার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথামুক্ত শিক্ষা। এই ছিল আজকের আলোচনা। আশা করা যায় প্রথামুক্ত শিক্ষা সম্পর্কে যাই আসুক না কেন, তোমরা কিন্তু সেটা 7 মার্কসে আসুক বা 2 মার্কসের কোশ্চেনে আসুক, যাই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলির কনসেপ্ট ক্লিয়ার করে দেব। তাহলে তোমরা কি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসলেও নিজেরা লিখতে পারবে। আর যদি অ্যাকর্ডিং টু সিলেবাস এক্সামে কোশ্চেন আসে, তাহলে তোমরা কিন্তু এই ক্লাসগুলো থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যদি দেখা যায় সিলেবাসের বাইরে বেরিয়ে তোমাদেরকে কোশ্চেন করা হয়েছে, সেক্ষেত্রেও যদি এই কনসেপ্টগুলি মাথায় থাকে, তাহলে নিজের ভাষাতেই তুমি লিখে আসতে পারবে এবং একটি ভালো মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।